বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নাজ গার্লস অনলাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি করাবো তোমাদের নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি থেকে কিছু অংশ। তো তার আগে কিছু বলে নেওয়া দরকার। আমাদের সরকার কিছু কিছু পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে একটি মাদক বিরোধী পদক্ষেপ। তো এখানে আমাদের যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের আশেপাশে অনেকেই মাদক সেবন করে, যা অবশ্যই আমাদের সামাজিক অবক্ষয়ের একটা কারণ। তো সেক্ষেত্রে প্রথমত আমাদের যে কাজগুলো করতে হবে, আমাদের পরিবারকে সবচেয়ে আগে ঠিক করতে হবে। তো আমাদের পরিবারে কেউ এই ধরনের ব্যক্তি আছে কি না সেটা অবশ্যই লক্ষ্য করতে হবে। আমাদের ভাই, বাবা বা অন্য কেউ যদি মাদক সেবন করে থাকে তাদেরকে এই পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা আমাদেরকেই করতে হবে, নয়তো সারা জীবনের জন্য কি আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। তো সেজন্য প্রথমত আমাদের যেটা করতে হবে, তাদের ভালো পথে আসার জন্য আহ্বান করতে হবে। এরপরে আমাদের ফ্যামিলি যদি ঠিক হয়ে যায়, তা আশেপাশের কেউ আছে কিনা সেদিকে লক্ষ্য করতে হবে এবং তাদের যেভাবে যত্ন নিয়ে তাদেরকে সুস্থ করে তোলা যায় সেই কাজটি আমাদেরকে করতে হবে। কারণ একজন মানুষ যদি মাদকাসক্ত হয়, তো তাহলে শুধু তার উপর কোনো প্রভাব পড়ে না, তার ফ্যামিলির উপর পুরোপুরি প্রভাব পড়ে। বাবা, মা, ভাই, বোন যাই হোক, সবাই কি এটার জন্য সাফার করে। তো যে কারণবশত আমাদের অবশ্যই উচিত এই লোকগুলোকে ফিরিয়ে আনা এবং মাদক থেকে তাদেরকে দূরে রাখা। তো যাই হোক, আমরা আজকে মাদকের উপরেই কিছু বললাম এই জন্য যে আমাদের সরকার এতখানি পদক্ষেপ নিচ্ছে, আমরা তো কিছু করতেই পারি, তাই না? তো যাই হোক, আমরা এবার পড়ায় আসি। আজকে যেহেতু গতি থেকে কিছু অঙ্ক পড়াবো, তো সেজন্য তোমাকে যে কাজগুলো করতে হবে সেটা একটু দেখে নাও। আমি সাইডে সুন্দর করে লিখে দিছি সিরিয়াল মেনটেন করে। তো আমি সিরিয়াল মেনটেন করে যাব। প্রথমে আসলে স্থিতি ও গতি। এক কথায় আমরা যদি খুব সহজেই বলি যে গতি কোনটা, স্থিতি কোনটা, খুব সহজেই বলা যেতে পারে যে বস্তুটা স্থির আছে সেটা বস্তুটার স্থিতি, আর যেটা গতিশীল আছে সেটা গতি। কিন্তু এখানে একটা কথা আছে, খুব সুন্দর করে এটা বলে দিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে একটা কথা আছে, আমরা বুঝবো কেমন যে বস্তুটা স্থির বা বস্তুটা গতিশীল। কারণ ধরো আমাদের পৃথিবীর আমার সাপেক্ষে আমি দেখতেছি এই বস্তুটা স্থির আছে, ঠিক আছে, পাশের বেঞ্চটা স্থির আছে, কিন্তু আসলে কি বেঞ্চটা স্থির আছে? আমাদের পৃথিবী তো চলছে, তাই তো? পৃথিবীর একটা গতি রয়েছে, সেক্ষেত্রে এগুলোরও গতি রয়েছে, আমারও একটা গতি রয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তো এটা স্থির নয়। তো এইখানে যে জিনিসটা জানতে হবে সেটাই হলো কি প্রসঙ্গ বিন্দু। প্রসঙ্গ বিন্দু থাকলে আমরা বলতে পারবো যে এই বস্তুটা স্থির কিনা, এই বস্তুটা গতিশীল। এখন ধরো আমার বাসা থেকে স্কুল 1 কিলোমিটার দূরে। এখন আমার বাসাটা হচ্ছে সেক্ষেত্রে কি প্রসঙ্গ বিন্দু, কিন্তু এখানেও প্রসঙ্গ বিন্দু ফিক্সড হয়নি। কেন হয়নি? সেক্ষেত্রে তার পিছনে কারণ হলো যে আমরা কোন দিকটা সেটা বলে দিইনি। আমার বাড়ি থেকে উত্তর দিকে স্কুল 1 কিলোমিটার দূরে যদি বলি, তাহলে হয়তো প্রসঙ্গ বিন্দুটা ফিক্সড হয়ে যাচ্ছে। এখন প্রসঙ্গ বিন্দুটা আমরা বলতেছি যেটার সাপেক্ষে আমরা ধরে নিয়ে এগোচ্ছি, তাহলে আমরা খুব সহজেই কি স্কুলটা খুঁজে পাবো যে আমার বাসা থেকে 1 কিলোমিটার উত্তরে, তাহলে আমি 1 কিলোমিটার উত্তরে গেলেই পেয়ে যাচ্ছি। যদি আমি 1 কিলোমিটার বলে দিই তাও পাওয়া যাবে না, শুধু উত্তরে বলে দিলেও পাওয়া যাবে না। তো সেজন্য আমার দুটো জিনিসই অবস্থান এবং দিকটা দুটোই নির্দিষ্ট করে দিতে হবে। এখন অন্য কথায় আসি আরেকটা, এখন প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে গতিশীল বা স্থির কিভাবে বুঝবো আমরা? তো ধরো আমি আরেকজন আমার বন্ধু, দুজন মিলে ট্রেনে করে যাচ্ছি, দুজন মুখোমুখি বসে আছি। তো এখন আমার সাপেক্ষে বন্ধুটি কি স্থির, আমার সাপেক্ষে দেখা যাচ্ছে বন্ধুটি স্থির এবং বন্ধুর সাপেক্ষে আমি স্থির। কিন্তু যদি প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন ব্যক্তি আমাদেরকে দেখে, তাহলে কি হবে? ওই ব্যক্তির সাপেক্ষে কিন্তু আমরা গতিশীল, কারণ ট্রেন তো চলছে, তাই তো? ট্রেন চলছে, সেক্ষেত্রে আমরাও চলছি, আমরা কি গতিশীল। ওই ব্যক্তিটা হলো আমাদের কি প্রসঙ্গ বিন্দু। আর যখন আমাদের ধরেছি, তখন আমরাই হচ্ছে কি একজন আরেকজনের কি প্রসঙ্গ বিন্দু হয়ে দাঁড়াচ্ছি। তো এই ছিল কথা। তো প্রসঙ্গ বিন্দু আমাদের হয়ে গেল। এবার আসি আমরা
সরল রৈখিক গতি। গতির অনেকগুলো প্রকার আছে, গতির প্রকারের শেষ নেই। তো আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ গতি সম্বন্ধে আলোচনা করব। তার মধ্যে একটা হলো সরল রৈখিক গতি। এখন আমি কোনো একটা বস্তুকে ছেড়ে দিলাম বা উপর থেকে ছেড়ে দিলাম, সেটা সোজা নিচের দিকে পড়ে, তাই তো? অথবা আমি যদি মসৃণ কোনো তলে আমরা ছেড়ে দেই কোনো একটা বস্তুকে, সোজা যায়, তখন এই গতিটা হচ্ছে, বস্তুটার গতিটা হচ্ছে সরল রৈখিক গতি। আশা করি বুঝতে পারছো। তো সরলরৈখিক গতি বলতে কি, বস্তুটা যখন সোজা মানে একটা সরলরেখায় চলে যাবে তখন সেটাকে আমরা বলবো কি, সরলরৈখিক গতি, বস্তুটার গতিটাকে, তাই তো? এখন আসো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কখন বলবো? ধরো একজন, এই হলো একটা বিন্দু, এই যে এই বিন্দুর চারিদিক দিয়ে ঘুরছে, এই বিন্দুর চারিদিক দিয়ে সমান দূরত্ব, এগুলা আমি হাতের আঁকে হয়তো সমান দূরত্ব হয়নি, সমান দূরত্বে কিছু একটা ঘুরছে। তাহলে এই যে কিছু একটা ঘুরছে, এই ঘোরাটাই হচ্ছে কি, ঘূর্ণন গতি। মানে একটা বিন্দুর সাপেক্ষে ওর সমান ব্যাসার্ধ নিয়ে যদি কোনো বস্তু ঘুরে, তাহলে সেটাকে আমরা বলতেছি হলো কি, সেই বস্তুটার গতিকে আমরা বলতেছি ঘূর্ণন গতি। তো এখন সেক্ষেত্রে আমরা আশেপাশে কিছু কি লক্ষ্য করা যেতে পারে যে ঘূর্ণন গতির উদাহরণ? যেমন ধরো আমার বাসার ফ্যানের চারপাশে কি, পাখাগুলো একটা নির্দিষ্ট দূরত্বে ঘুরছে, তাই তো? একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে। একটা বিন্দুকে যদি কেন্দ্র করে ঘুরে চারপাশে, তাহলে সেই গতিটাকে আমরা বলতে পারি কি, ঘূর্ণন গতি। সেক্ষেত্রে এটি একটি ঘূর্ণন গতি। এছাড়া ঘড়ির উদাহরণও দিতে পারি, ঘড়ির মাঝখানটাকে কেন্দ্র করে সব দিকে ঘুরছে, এটাও কি ঘূর্ণন গতির উদাহরণ হতে পারে। তো এবার আসো আমাদের পরের কথায়, চলন গতি। চলন গতি কখন বলবো? চলন গতি তখনই বলবো যখন একটা বস্তু বা একটা পদার্থ, যাই হোক বস্তুই ধরে নিলাম আমরা, একটা বস্তু যদি, বস্তুর সবগুলো উপাদান যদি একইমুখী হয়, মনে করো একটা প্লেন যদি ধরে নাও, যদিও এই প্লেন একটা ধরছি এরকম, ঠিক আছে? তো এই প্লেনটার যে সবগুলো যদি দিক একই হয়, সবগুলো বিন্দুর, এই বিন্দুরও দিক একই, এই বিন্দুরও দিক একই দিকে। এখন এটা যদি একটু বেঁকে যায়, এভাবে চলে যায়, তারপর আবার এভাবে যায়, তখন সবগুলো বিন্দুর দিক কিন্তু একই হবে না। যখন আমরা এমন হতে পারে যে এই যে এখানে গেল, এইটাও আবার এই সোজা গেছে, আবার এই সোজা গেছে, এরকমই আছে, কিন্তু কি এগুলোর কোনো এক ফোঁটাও দিক পরিবর্তন হয়নি, কোনো বিন্দুরই দিক পরিবর্তন হয়নি। তাহলে সেই গতিটাকে আমরা বলবো চলন গতি। দিকের কোনো পরিবর্তন হচ্ছে না, কোনো বিন্দুরই না। মানে একটা বস্তুর কোনো বিন্দুরই যদি দিক পরিবর্তন না হয়, তাহলে মানে যেভাবে চলছিল সেভাবেই যদি চলে, সরে যেতে পারে, ডানে বাঁয়ে সরে যেতে পারে, কিন্তু কি বাঁকা হয়ে, বা আমরা যখন সাইকেল চালাই মনে করো সোজা যদি যাই, তো সোজা হয়ে আমরা কখনো বাঁকা হয়ে এবার সে টার্ন করি, তো সেক্ষেত্রে আমার সাইকেলের চাকা দিকটা একদিকে হয়ে গেল, সামনের চাকার পিছনের চাকার দিকটা একদিকে হয়ে গেল, তাই তো? এরকম না। যদি এমন হয় যে পুরো সাইকেলটা সহই একই দিকে যাচ্ছে, আবার কি সাইড হলো তাও কি একই দিকেই যাচ্ছে, সেক্ষেত্রে তো আমার এই গতিটা হবে চলন গতি। তো এরকম খুব সচরাচর দেখা যায় না, তবে অসম্ভবও নয়। এবার আসো পর্যায়বৃত্ত গতি। অ্যান্ড পর্যায়বৃত্ত গতির বেলা আমরা কোনো একটা বিন্দু যদি ফিক্সড করে নেই, এই বিন্দুটাকে নির্দিষ্ট সময় পর পর যদি কোনো এক দিক থেকে অতিক্রম করা যায়, এভাবেও হতে পারে, এরকমও হতে পারে, এই গেল ফিরে এসে আবার এই গেল, নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দুকে আমরা কি অতিক্রম করছি, নির্দিষ্ট বিন্দুকে এক নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে যদি আমরা অতিক্রম করি, সেই বিন্দুটা মানে সেই গতিটাকে আমরা বলবো তখন কি পর্যায়বৃত্ত গতি। বোঝা গেছে কথাটা? এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার এখানে তো গোল দিয়ে দিচ্ছেন, আমাদের ঘূর্ণন গতিতেও তো এরকমই ছিল, তাই নয় কি? ঘূর্ণন গতিতে এরকম গোলাকার ছিল। এখানে আমি গোলাকার শুধু না, এটা উপবৃত্তাকার হতে পারে, বৃত্তাকার হতে পারে, বা অন্যরকমও হতে পারে, কিন্তু নির্দিষ্ট সময় পর পর কি একটা বিন্দুকে অতিক্রম
করবে। তো সেক্ষেত্রে সেই ধরনের গতিটাকে বলবো আমরা কি, পর্যাবৃত্ত গতি। এখন তোমার ঘূর্ণন গতি আর পর্যাবৃত্ত গতির মধ্যে তো সম্পর্ক নিশ্চয়ই আছে, কারণ একই রকম হচ্ছে যেহেতু এটাতে। তো এই ঘূর্ণন গতিও এক প্রকার কি, পর্যাবৃত্ত গতি, কারণ এখানেও নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দুকে অতিক্রম করে। আমরা ফ্যানের পাখাটা দেখা যায় নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দুকে অতিক্রম করছেই, তাহলে ঘূর্ণন গতিটাও কি এক ধরনের পর্যাবৃত্ত গতি। এবারে আসো সরল স্পন্দন গতি। একটু আগে আমি, আচ্ছা এখানে পর্যাবৃত্ত গতির আরেকটা জিনিস বলি নাই। এখানে এই যে এইরকম ছিল, মনে করে একটা দোলনা, এপাশে গেল আবার এই পাশে ফিরে আসলো, আবার এই জায়গায়, তো নির্দিষ্ট সময় পর পর এই পাশ থেকে এই জায়গাটা অতিক্রম করছে, সেক্ষেত্রে এটাও কি হচ্ছে, পর্যাবৃত্ত গতি। এখন সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে এই যে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর যদিও অতিক্রম করছে, কিন্তু এক্ষেত্রে যেটা ঘটতেছে একটা নির্দিষ্ট বিন্দু দুই দিকে স্পন্দিত হচ্ছে। সরল স্পন্দন গতির বেলা যেটা হচ্ছে, একটা নির্দিষ্ট বিন্দু দুই দিকে কি স্পন্দিত হচ্ছে, মানে এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে, এভাবে আমাদের হচ্ছে। তো সেক্ষেত্রে এই পর্যাবৃত্ত গতিটাও কিন্তু এক ধরনের সরল স্পন্দন গতির মধ্যে পড়ে। তো এখানে একটা জিনিস বলার আছে, সেটা হলো যে আমরা এই নির্দিষ্ট বিন্দু যদি ধরে নাও, সেক্ষেত্রে ধরো এই বিন্দু একটা ধরে নিলাম, এদিকে নেই ধরো, তো সেক্ষেত্রে এই বিন্দুতে আসার পর সর্বোচ্চ গতিপ্রাপ্ত হয় সাধারণত সবসময়, তখন এটা দুই দিকে স্পন্দিত হতে থাকে। এই হলো কথা। এবার আসো স্কেলার ও ভেক্টর রাশি। স্কেলার রাশি আর ভেক্টর রাশি কাকে বলে? যে রাশির শুধু মান আছে, দিক নেই, সেটা হলো স্কেলার রাশি। ধরো আমি এখান থেকে বললাম ছাগলনাইয়া 2 কিলোমিটার, তো সেক্ষেত্রে এটার কি মান আছে অবশ্যই, কিন্তু কি কোনো দিক নেই। আমি বলি নাই কোন দিকে ছাগলনাইয়া 2 কিলোমিটার, তাই না? এখন আমি যদি বলে দিতাম যে এখান থেকে ছাগলনাইয়া দক্ষিণ পশ্চিমে 2 কিলোমিটার, তাহলে কি আমাদের কথাটা সঠিক ছিল, বা আমরা তখন মানও পেয়েছি সাথে দিকও পেয়েছি। তো যখন মান ও দিক উভয় থাকবে, তখন সেটা হচ্ছে ভেক্টর রাশি। তো একটা হচ্ছে যেটার শুধু মান আছে সেটা হচ্ছে স্কেলার রাশি, আর যেটার মান ও দিক উভয়ই আছে সেটা হচ্ছে কি, ভেক্টর রাশি। এখন দূরত্ব ও সরণ। এখন আমি এই যে বললাম যে এখান থেকে ছাগলনাইয়া 2 কিলোমিটার, এখানে দিক নেই কিন্তু দূরত্ব আমার দেয়া আছে। কিন্তু তো দূরত্ব কি, এই মানে কতটুকু জায়গা অতিক্রম করছে সেটা হচ্ছে কি দূরত্ব। এরকম বাঁকা হয়েও তো যেতে পারে, এইটা হচ্ছে কি এর দূরত্ব। কিন্তু সরণের বেলা যদি বলি, সরণ বলতে আমরা কি বোঝাচ্ছি, সরণ হচ্ছে যে এই দিকে এত মিটার। এখন আমরা যদি এই জায়গা থেকে এই জায়গার সরণ বের করতে চাই, তাহলে আমরা এই জায়গাটুকু পাচ্ছি, এটা হচ্ছে কি সরণ, মানে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বটাকে আমরা বলতে পারছি কি সরণ। তো এইটা হচ্ছে, তখন আমরা সোজা যাব, সরণের বেলা বাঁকা নেই। আমাদের মনে করো এখানে তো রাস্তা আঁকা বাঁকা থাকতেছে, সেক্ষেত্রে দূরত্ব পাচ্ছি রাস্তা ধরে, কিন্তু সরণ হলে আমরা সোজা যে কত মিটার বা কত কিলোমিটার, সেটাই হচ্ছে কি সরণ। একটা নির্দিষ্ট দিকে আমাদের তখন বলে দেয়া থাকবে। এখন দ্রুতি বা বেগ। এখন দ্রুতি কি? দ্রুতি হচ্ছে দূরত্বের পরিবর্তন। তো দূরত্বের পরিবর্তন কীরকম, দূরত্বের পরিবর্তনের হারটা কীরকম? ধরো দ্রুতি ভি দিলাম, তো দূরত্ব যদি আমরা এস ধরে নেই, তাহলে এর পরিবর্তন হলে s/t। তো এটা কেন, তাই তো, এটা হচ্ছে এর দূরত্ব, এটা হচ্ছে সময়। আমি ধরো 20 সেকেন্ডে 40 মিটার গিয়েছি, 20 সেকেন্ডে আমি ধরো 40 মিটার গিয়েছি, তাহলে আমার দ্রুতি হচ্ছে তখন যে কি 40/20, তার মানে 2 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে আমি যাচ্ছি তখন 2 মিটার, তাই তো। তো সেক্ষেত্রে এটা হচ্ছে দ্রুতি। আশা করি বোঝা গেছে। এখানে কিন্তু নির্দিষ্ট কোনো দিক নেই, তো এখানে বলতে হবে যে কি দূরত্বের পরিবর্তনের হারকেই কি বলতেছি আমরা, দ্রুতি বলতেছি। কিন্তু বেগের বেলা নির্দিষ্ট দিকে দূরত্বের বলতে সরণের পরিবর্তনের হার।
তো নির্দিষ্ট দিকে সরণের পরিবর্তন হারকে কি বলবো আমরা? বেগ বলতে পারি। কিন্তু এখানে কথা আছে, এখানে কথা হলো যে এক্ষেত্রে এটা হচ্ছে সরণ আর এখানে হচ্ছে সময়। তো আমরা ধরো পশ্চিম দিকে 1 সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করেছি, এই আর কি, আর কিছুই নয়। তো এই হচ্ছে বেগ। তো আমরা গড় বেগ বের করতে গেলে আমরা এভাবে বের করে ফেলতে পারি, তাহলে কি খুব সহজেই বেরিয়ে যাচ্ছে। এখন আসো ত্বরণ ও মন্দন। এখন আমরা যে বেগ পেলাম বা দ্রুতি পেলাম, এই দ্রুতির পরিবর্তনের হারটাকে আমরা বা বেগের পরিবর্তনের হারটাকে আমরা বলি ত্বরণ ও মন্দন। কিন্তু ত্বরণ যেহেতু ভেক্টর রাশি, সেক্ষেত্রে বেগের পরিবর্তনের হারটাকে আমরা বলবো কি? ত্বরণ। দেখি কিভাবে। মনে করো আগে বেগ ছিল ইউ, পরে বেগ পেলাম আমরা ভি, মানে শেষে গিয়ে একটা নির্দিষ্ট বেগ পেলাম। প্রথমে বেগ ছিল ইউ। তো এই আমরা ত্বরণকে এ দিয়ে প্রকাশ করে থাকি, তাহলে এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, মানে এটা হচ্ছে বেগের পরিবর্তন, তার হারকে আমরা বলতেছি ত্বরণ। তো এখন বেগের পরিবর্তন বলতে কি, আমরা প্রথমে তো বেগ ধরো কখনো থাকে না, কখনো থাকে, তাই তো। এখন প্রথমে ধরো বেগ একটা ছিল নির্দিষ্ট, এখন পরে শেষ বেগ একটা হয়েছে কি? ভি। এখন পরিবর্তন যখন বের করতে চাবো, তাহলে দ্বিতীয়টা থেকে আমরা প্রথমটা কি করেছি? বিয়োগ দিই সাধারণত, তাই তো, আমরা বিয়োগ করেছি এখানে। তো সেক্ষেত্রে আবার যদি এত সময়, একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে, তাহলে আমরা সময় দিয়ে কি এটাকে যদি ভাগ করে দিই, তাহলে আমরা পাচ্ছি কি? ত্বরণ। অর্থাৎ ত্বরণ সমান বেগের পরিবর্তন ভাগ সময়। এখন ত্বরণটা ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। কেন ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে? যদি ইউ এর মানটা কখনো বেশি হয়ে যায় আর ভি এর মানটা কম হয়, মানে আদি বেগটা যদি আমার কি বেশি হয় আর শেষ বেগটা যদি কম হয়, সেক্ষেত্রে কি ত্বরণের মানটা কি হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে না? এমনিতে তো এখানে ধনাত্মক আসছে, আর যদি ইউ এর মানটা ধরো বেশি হয়ে গেল, এটা 20, এটা মনে করো 10, তখন সেটা কি ঋণাত্মক চলে আসবে। এই ঋণাত্মক ত্বরণটাকে আমরা বলতে পারি কি? মন্দন। তাইলে তখন এ সমান ভি মাইনাস ইউ বাই টি, তো ঠিক আছে। এখানে যে ঋণাত্মক মানটা আসবে, মন্দন লেখার সময় আর ঋণাত্মকটা লেখার দরকার নেই, তখন সেটাকে ধনাত্মক আকারে লিখে দিব যে এত। তার মানে মন্দনটা আমরা এভাবে লিখতে পারি যে ইউ মাইনাস ভি বাই টি। এভাবে মন্দন কথাটা যদি লিখে দিই, তখন কি এ সমান ইউ মাইনাস ভি বাই টি লিখতে পারবো আমরা, ঠিক আছে। এখন এখান থেকে আমরা আরও কিছু সূত্র বানানো যায়, যেমন ধরো এ সমান ভি মাইনাস ইউ বাই টি, তো এটি সমান তাহলে কি? ভি মাইনাস ইউ। তাহলে ভি সমান কি হচ্ছে? ইউ প্লাস এটি। তো এটাও অনেক সময় আমাদের শেষ বেগ বের করতে এই সূত্রটা প্রয়োগ হতে পারে। এই তো আজকে মোটামুটি এই পর্যন্ত শেখানো হলো। এর পরের দিন তোমাদের যে শেখানো হবে তা হলো গতির সমীকরণগুলো শেখানো হবে এবং পরন্ত বস্তুর সূত্রগুলো শেখানো হবে। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।